প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প সংস্কৃতি, নানামাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সব কিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজাই জাবিদ ঐশী। ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক একটি নতুন জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি সিএমজি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় তিনি চীনের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো দেখেন, এগুলোর একটা বড় পার্টনার হচ্ছে চায়না। এছাড়া জিয়াউর রহমান সাহেবের আমল থেকেই চায়নার সঙ্গে আমাদের যোগাযোগটা একটু বেড়েছে। আর এখন তো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসে চায়না ইজ প্রবলি ওয়ান অফ দ্য বিগেস্ট পার্টনার। কিন্তু কালচারাল কোঅপারেশন হয়তো আমাদের অতটা ইন্টিমেট বা অতটা ডিপ বা অতটা এঙ্গেজিং এর আগে ছিল না। আমি চাইনিজ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। চাইনিজ অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি মিস্টার ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের সঙ্গে চায়নার কালচারাল কোঅপারেশনটাকে আমরা যে একটা নেক্সট লেভেলে নিতে পেরেছি, এবং আমার যে কোনো আইডিয়ার যখনই তাদেরকে বলি সাথে সাথেই তারা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে চায়না আমাদের ইম্পর্টেন্ট পার্টনার বটেই, কিন্তু আমি মনে করি চায়নার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এগ্রিকালচার, সায়েন্স, আর্ট, নিউ মিডিয়া, এই সমস্ত কিছু থেকে বাংলাদেশ বেনিফিটেড হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের কালচারাল এক্সচেঞ্জ চায়নার সঙ্গেও নিবিড়ভাবে হতে পারে। আমি মনে করি যে এটা সামনে আরও বাড়বে, এবং আমি আপনাকে জানাতেই পারি যে আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এমবেসি ইন বেইজিং আমাদেরকে অনুরোধ করেছে একটা কালচারাল অনুষ্ঠান করার জন্য। এখন কালচারাল অনুষ্ঠান মানে কিন্তু আর টিপিক্যাল সরকারি অনুষ্ঠান না। আমাদের এখানে আগে এই ধরনের কালচারাল অনুষ্ঠান মানেই গদ বাঁধা অনুষ্ঠান হতো। আমরা 24 পরবর্তী বাংলাদেশ নতুন, ফলে আমরা সব জায়গাতেই নতুন কিছু করার চেষ্টা করছি। তখন আমরা তাদেরকে কথা দিলাম, এবং আগামী অক্টোবর মাসে আমরা 14 অক্টোবরে বেইজিংয়ে একটা অনুষ্ঠান হবে, এবং সেখানে একটা কালচারাল পারফরমেন্স থাকবে, এবং সেটাও আমি মনে করি যে বাংলাদেশ চায়নার সম্পর্ককে একটা নতুন জায়গায় নেবে। জি, এই যে দুইটা দেশ মিলিয়ে আসলে এই যে উদযাপনের বিষয়টিকে সম্পৃক্ত করে আপনি সম্ভাবনার কথা বলছিলেন, আসলে আপনার আসলে কি মনে হয় যে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে, বা আরও আমরা কতটুকু সম্ভাবনা দেখতে পাচ্ছি? আমি তো মনে করি যে ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক একটা নতুন জায়গায় গেছে। সামনে যে সরকার আসবে ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়ে, তারা এই সম্পর্কটাকে নেক্সট লেভেল নেবে বলে আমি বিশ্বাস করি। কারণ আমি শুধু চীন না, যে ইম্পর্টেন্ট দেশগুলো আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যাদের সঙ্গে আমাদের নানান রকমের সম্পর্ক আছে, ইকোনমিক এবং অন্যান্য, ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সরকারগুলো, আমরা এবং আমাদের পরেও যারা আসবে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। এর আগে বাংলাদেশ কতটা তার পররাষ্ট্রনীতিতে স্বাধীনভাবে কাজ করতে পারতো, এটা একটা প্রশ্ন আছে মানুষের। আমি মনে করি ৩৬ জুলাইয়ের পরে সেই প্রশ্নটা আর নাই। বাংলাদেশ এখন তার প্রয়োজনে, যেটা তার জন্য মঙ্গলের, সেই বিষয়ে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে বলেই আমি মনে করি বাংলাদেশ এবং চায়নার সম্পর্ক সামনে আরও উন্নত হবে। বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ঢাকা চায়না ডে। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। চীনের সংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক, খাবার, পর্যটন এবং অর্থনৈতিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।
দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা এবং দুই দেশের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে সকল শ্রেণীর মানুষকে পরিচয় করিয়ে দেওয়া এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের রিপোর্টে। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ঢাকা চায়না ডে ২০২৫। ঢাকাস্থ চীনা দূতাবাস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সকল শ্রেণীর মানুষকে উভয় দেশের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শফেং সহ দুই দেশের বিভিন্ন সংগঠন ও সংস্থার সদস্যরা। চীন আমাদের পরম বন্ধু। যতদিন যাচ্ছে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হচ্ছে। বর্তমানে আমরা মৎস্য সম্পদ চীনে রপ্তানি করছি, বিশেষ করে গলদা চিংড়ি, কাঁকড়া রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিকে বৃদ্ধি করেছে। পাশাপাশি চীন থেকে আমরা বিভিন্ন ধরনের পণ্য আমদানি করছি। এটি প্রমাণ করে দুই দেশের সম্পর্ক কতটা মধুর। দুই দেশের এই আদান প্রদান খাদ্য নিরাপত্তায় ব্যাপক প্রভাব ফেলেছে। এছাড়া চীন থেকে সাম্প্রতিক সময়ে উচ্চমানের গাড়ি আমদানি করা হয়েছে। পাশাপাশি লাইভ স্টক, পোল্ট্রি, প্রযুক্তি খাতেও দুই দেশের সহযোগিতা বেড়েছে। আজকের ঢাকা চায়না ডে অনুষ্ঠানটি চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। এতে রয়েছে সাংস্কৃতিক প্রদর্শনী, কর্পোরেট প্রচার, একাডেমিক সেমিনার, যুব ফোরাম, গান, নৃত্য পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শন এবং অন্যান্য কার্যক্রম। এটি চীনা সংস্কৃতির স্বতন্ত্র আকর্ষণ প্রদর্শন করছে এবং তরুণ বাংলাদেশি ছাত্রছাত্রী ও সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি বাস্তব, বহুমাত্রিক এবং সামগ্রিক চীনকে আরও ভালোভাবে বোঝার জন্য একটি সেতু তৈরি করছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়টির থিয়েটার হলে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে চীন ও বাংলাদেশের শিল্পীরা গান, নাচ, অ্যাক্রোব্যাটিক্স এবং মার্শাল আর্ট সহ বিভিন্ন ধরনের পারফরমেন্স পরিবেশন করেন। এছাড়া আউটডোর প্লাজায় ছিল চীন ও বাংলাদেশের টেন্ট ডিসপ্লে। এসব টেন্টে ছিল উভয় দেশের সংস্কৃতি, পর্যটন প্রদর্শনী, বিভিন্ন কোম্পানির পরিচিতি এবং খাবারের স্বাদ গ্রহণের ব্যবস্থা। এর আগে এই অনুষ্ঠানে 3 দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীও করা হয়। এছাড়া দিনব্যাপী ছিল বিভিন্ন সেমিনারের আয়োজন। দিনব্যাপী এই আয়োজনে উৎসব মুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়টির হাজারো শিক্ষার্থী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা। চীন ফ্রান্স চলচ্চিত্র সংলাপ বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এই ধরনের কর্মসূচি দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও গভীর করবে এবং ভবিষ্যৎ সম্পর্কের নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। জমকালো আয়োজনে চীন ফ্রান্স চলচ্চিত্র সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গেল সোমবার কনসার্ট সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় উদ্বোধন করা হয় 3 দিনব্যাপী এই সংলাপের। বিশ্ব সিনেমার 130 বছর, চীনা সিনেমার 120 বছর এবং চীন ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের 61 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এই বিনিময় অনুষ্ঠানের। উদ্বোধনী কনসার্টে ফরাসি চলচ্চিত্র ব্যক্তিত্বরা প্রদর্শন করেন 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের শুরুর দিকে চীনে ধারণ করা বিরল ছবি ও ভিডিও। এছাড়া কিংবদন্তি চার্লি চ্যাপলিনের বড় ভাই সিডনি চ্যাপলিন 1937 সালে বেইজিংয়ের প্যালেস মিউজিয়াম এবং সামার প্যালেসে যে ভিডিও ধারণ করেছিলেন তা প্রথমবারের মতো চীনে প্রদর্শিত হয়। চীনের প্রথম চলচ্চিত্র তিংচুয়ান মাউন্টেন সহ আরও কয়েকটি ঐতিহাসিক ছবি যা সংরক্ষিত রয়েছে প্যারিসের চাইনিজ সিনেমা ডকুমেন্টেশন সেন্টারে, সেগুলো এদিন দেখানো হয়।
এই মঞ্চে দাঁড়িয়ে আমি মনে করি আমরা সেরা সময়ে বেঁচে আছি, যেখানে সারা বিশ্বের দেশগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করতে পারছে। আর আমি গর্বিত যে আমি চীনা সংস্কৃতি বিশ্বে প্রচারের অবদান রাখতে পারছি। দুই দেশের তরুণদের আদান প্রদান বাড়ানোই ভবিষ্যতের মূল শক্তি বলে জানান ফরাসি লেখিকা ক্রিস্টিন কাউল। যদি আমরা আরও বেশি সংখ্যক চীনা তরুণকে ফ্রান্সে আমন্ত্রণ জানাই এবং ফরাসিদের চীনে আনি, তবে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারব। বেইজিং কালচার ফোরামের অংশ হিসেবে আয়োজিত এই চীন ফ্রান্স চলচ্চিত্র সংলাপ দুই দেশের সাংস্কৃতিক ও মানুষে মানুষে বিনিময়ে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। পুরনো শহরের সৌন্দর্য সবসময়ই অনন্য। যেমন অনন্য উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংয়ের প্রাচীন নগরী কাশগড়। নিরাপত্তা অবকাঠামো আর পর্যটন সুবিধায় বিবর্তিত এই শহর নতুন রূপে টানছে পর্যটকদের। এ যেন ইতিহাস আর আধুনিকতার সমন্বয়ে জলজলে এক বাতিঘর পর্যটক, স্থানীয় গাইড আর উদ্যোক্তাদের কাছে। দর্শক, চলুন ঘুরে আসি সেখান থেকে। সাংস্কৃতিক ঐতিহ্য আর ভৌগোলিক বৈশিষ্ট্যে অনন্য এক পর্যটন শহর চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগড়, যেখানে মিলে মিশে আছে ইতিহাস, স্বপ্ন আর আধুনিক উন্নয়নের বুনন। সবকিছু নিয়ে কাশগড় গড়ে উঠেছে এক নতুন পরিচয়ে। চীন, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করা প্রাচীন শহরটি এক গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। বর্তমানে সংস্কারকৃত কাশগড় প্রাচীন নগরী যেন এক উজ্জ্বল জানালা। এই শহরের স্থানীয় বাসিন্দা মারদান আবুলিতি ইতিহাস সমৃদ্ধ এই এলাকায় একটি ক্যাফে পরিচালনা করেন। ভেষজ চায়ের প্রতি স্থানীয়দের ভালোবাসার কথা তিনি জানতেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি পরিবেশন করেন বিশেষ কফি। মারদানের মতে, শহরের পুনর্জাগরণ তার ব্যবসা ও পুরো সম্প্রদায়কে নতুন প্রাণ দিয়েছে। তিনি শৈশব থেকে বেড়ে উঠেছেন কাশগড়ে। সময়ের সাথে সাথে প্রত্যক্ষ করেছেন শহরের ধীর পরিবর্তন। 2016 সালে পুরনো নগরীর সংস্কার শেষ হওয়ার পর তিনি কল্পনা করেন এমন একটি ক্যাফের যেখানে একই সাথে থাকবে ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়া। তাই দোকানের সাজসজ্জায় ব্যবহার করেছেন নানা পুরনো শিল্পকর্ম। 8.36 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং 2 লাখেরও বেশি বাসিন্দার এই পুরনো নগরী একসময় ছিল জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও সংস্কারহীন। স্থানীয় সরকারের পুনর্নির্মাণ পরিকল্পনায় নিশ্চিত করা হয় জনগণের অংশগ্রহণ, যাতে শহরের ঐতিহাসিক রূপ সংরক্ষিত থেকেও উন্নত হয় জীবনমান। যদি প্রাচীন নগরীর সংস্কার না হতো কিংবা পর্যটন সুবিধাগুলো উন্নত করা না হতো, তাহলে পর্যটকদের অভিজ্ঞতা ভালো হতো না। পর্যটন আমাদের এমন সুফলও এনে দিত না, যা আসলে এখানে বসবাসকারী সবার জন্য জরুরি। শহরের আকর্ষণ বাড়ার সাথে সাথে অনেক তরুণও এখন বসতি করেছেন কাশগড়ের ঐতিহাসিক রাস্তাগুলোতে। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ পশ্চিম চীনের ছংচিং মিউনিসিপ্যালিটি থেকে আসা এক তরুণ ফটোগ্রাফার সিয়াওহু। 3 বছর আগে কাশগড়ে এসে তিনি মুগ্ধ হয়েছেন এখানকার অনন্য সৌন্দর্যে। এখন তিনি ভ্রমণ ফটোগ্রাফিতে পুরোপুরি যুক্ত এবং শহরের পরিবর্তনশীল কাহিনী বন্দী করছেন ক্যামেরায়। সিয়াওহু জানান, গ্রীষ্মকালীন ছুটিতে পর্যটক বেড়ে যায়। তখন দিনে অর্ডার পান 8 থেকে 12টি। বেশিরভাগের পছন্দ এখানকার রাস্তাঘাটের দৃশ্য। 2019 সাল থেকে কাশগড়ের এই প্রাচীন নগরীতে ভ্রমণ ফটোগ্রাফির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। বর্তমানে এখানে নিবন্ধিত স্টুডিওর সংখ্যা প্রায় 150 আর সক্রিয় ফটোগ্রাফারের সংখ্যা পৌঁছবে 1000-এর ঘরে। তারা সবাই মিলে ধরে রাখছেন কাশগড়ের চিরন্তন ইতিহাস আর প্রাণবন্ত বর্তমান, যা পর্যটক ও স্থানীয়দের কাছে দারুণ এক অভিজ্ঞতা।
বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক, স্থানীয় গাইড আর পর্যটন উন্নয়ন কোম্পানির কর্তা ব্যক্তিরা মনে করেন পুরনো এই শহরটি খুব সুন্দর, বিস্ময়কর আর উপভোগ্য। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের কৃষকদের ফসল উৎসবের ৮ম বার্ষিকী উপলক্ষে বিশেষ গালা অনুষ্ঠান সম্প্রচার করবে চায়না মিডিয়া গ্রুপ। এদিকে শুক্রবার শেষ হয়েছে ১২তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের অতিথি দেশ ছিল ইন্দোনেশিয়া। 10টি বিভাগে গোল্ডেন সিল্ক রোড পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। চীনের কৃষকদের ফসল উৎসবের ৮ম বার্ষিকী উপলক্ষে বিশেষ গালা অনুষ্ঠান সম্প্রচার করবে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। আগামী মঙ্গলবার এই বিশেষ গালা সম্প্রচার করা হবে। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হল সমৃদ্ধ ফসলের আনন্দ, উন্নত জীবনের স্বপ্ন। এতে 4টি পৃথক অংশ থাকবে, যেখানে গ্রামীণ ও শহুরে অঞ্চলের ভোগ্যপণ্যের প্রসার এবং উৎকৃষ্ট কৃষি সংস্কৃতি তুলে ধরা হবে। প্রথমবারের মতো এই রঙিন গালায় 6টি ভিন্ন প্রদেশের সমন্বিত মঞ্চ সাজানো হয়েছে। নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের লিং উ সিটি, কুইচৌ প্রদেশের রেন হুয়াই সিটি, উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের চেন লাই কাউন্টি, কোয়াংতুং প্রদেশের ছাউচৌ সিটি, শান্তং প্রদেশের চাও ইউয়ান সিটি ও রংছেং সিটিতে এই গালার আয়োজন করা হয়েছে। সমৃদ্ধ ফসলের আনন্দ দেশজুড়ে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন অঞ্চলের বিশেষ কৃষিপণ্য দর্শকদের সামনে উপস্থাপন করা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সিল্ক রোড যুক্ত করে বিশ্বকে, চলচ্চিত্র উৎসব আলোকিত করে ফুচৌকে। এই প্রতিপাদ্যে 12তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ শহরে অনুষ্ঠিত এই উৎসব শেষ হয় শুক্রবার রাতে। এর আগে 5 দিন ব্যাপী চলা এই উৎসব শুরু হয় সোমবার। চায়না মিডিয়া গ্রুপ এবং পূর্ব চীনের ফুজিয়ান ও উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রাদেশিক সরকারের যৌথ আয়োজনে এই উৎসবে ১৩৫টি দেশ ও অঞ্চল থেকে আসে ৩৫০০-এর বেশি চলচ্চিত্র, যার মধ্যে ৯২%-এরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র। চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য চীনের খ্যাতনামা পরিচালক ছেন খাই খয়ের নেতৃত্বে ১৩ সদস্যের একটি আন্তর্জাতিক জুরি বোর্ড গঠিত হয়েছে। তারা চীন, বেলজিয়াম, ইতালি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব। 10টি বিভাগে জুরি বোর্ড গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড প্রদান করে। এর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার। চীন ইন্দোনেশিয়া কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর এবং ঐতিহাসিক এশিয়া আফ্রিকা সম্মেলনের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই বছর ইন্দোনেশিয়াকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। উৎসবে ছিল বিশেষ ইন্দোনেশিয়ান চলচ্চিত্র সপ্তাহ। উৎসবের 4টি প্রধান দিক হল আন্তর্জাতিক বিনিময়, শিল্প সহযোগিতা, গণমানুষের সাংস্কৃতিক সমৃদ্ধি এবং চীনের সমন্বিত উন্নয়ন। সিল্ক রোড হাইলাইটস ও আসিয়ান চলচ্চিত্র সপ্তাহ নামের বিশেষ প্রদর্শনী, বেল্ট এন্ড রোড চলচ্চিত্র শিল্পের সহযোগিতা ও বিনিময় কার্যক্রম, চলচ্চিত্র কার্নিভাল, ভোক্তা মেলা এবং 2 প্রান্তের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয় এবারের উৎসবে। গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুক্রবার পর্দা নামে এই উৎসবের। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।